লিমিটের প্রায় শেষের দিকের কিছু পড়াশোনা করছিলাম, যে ওখানে কিছু মানে প্রবলেম টাইপের কিছু আর কি সলভ প্রবলেম দেখেছিলাম, যে ডেল্টা এপসাইলন ডেফিনেশন ইউজ করে কিভাবে মানে লিমিটিং ভ্যালু বের করা যাবে। যে এখানে প্রুফ টাইপের কিছু জিনিস দেখেছিলাম, যে ডেল্টা এপসাইলন ডেফিনেশন এগুলো কিভাবে করা যায়। আজকেও সেটার কন্টিনিউশন হবে। তো এখন ওই দিন আমরা যে প্রবলেম গুলো দেখেছিলাম, যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল, দ্যাট মিনস আমাদের যে লিমিটিং ভ্যালুটা সেটাও একটা ফিক্সড ভ্যালু, মানে ডিফাইন্ড ভ্যালু ছিল, এবং যে লিমিট মানে কোন পয়েন্টে বের করতে যাচ্ছে লিমিটটা সেটাও একটা আমাদের ডিফাইন্ড ভ্যালু ছিল, এবং লিমিট যেটা হবে সেটাও আমরা ধরে নিয়েছিলাম যে কোনো একটা ডিফাইন্ড ভ্যালু হবে। ঠিক আছে, তো এখানেই আর কি ওই জিনিসগুলো আমরা এখন একটু দেখতে চাই, যে এখন যদি কোনো একটা যদি দেখা গেল যে ইনফিনিটিতে যায়, দেখা গেল যে লিমিটটাও সেক্ষেত্রে কোন পয়েন্টে বের করছে সেটাও ইনফিনিটিতে হইতে পারে, আইদার পজিটিভ ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি, অথবা আমাদের যে লিমিটিং ভ্যালুটা আসবে সেটাও দেখা গেল যে ইনফিনিটিতে হইতে পারে, পজিটিভ ইনফিনিটি বা নেগেটিভ ইনফিনিটি। তো সেই কেস আর কি এখানে আমরা আলোচনা করব। তো এখন দেখো যে এখানে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা কি বলা হয়েছে, যে লেট এফ অফ এক্স বি ডিফাইন্ড ফর অল এক্স ইন সাম ইনফাইনাইট ওপেন ইন্টারভ্যাল এক্স টেন্ডিং টু পজিটিভ এক্স ডিরেকশন, দ্যাট মিনস লিমিট এক্স টেন্ডস টু পজিটিভ ইনফিনিটি এফ অফ এক্স, অ্যান্ড গিভেন ভ্যালু কি, যে লিমিটিং ভ্যালুটা আমরা এক্সপেক্ট করি সেটা হচ্ছে একটা ডেফিনিট ভ্যালু। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে উইল রাইট লিমিট এক্স টেন্ডস টু পজিটিভ ইনফিনিটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল if given any epsilon greater than 0 there corresponds a positive integer n such that absolute value of f of x minus l is less than epsilon। আমরা তো এর আগেও দেখেছি যে, বাট আগে যেটা থাকতো absolute value of f of x minus l is less than epsilon if কি absolute value of x minus a is less than delta, এটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাই না? কিন্তু এখন যেহেতু আমরা এক্স টেন্স টু পজিটিভ ইনফিনিটি, দ্যাট মিনস অনেক বড় একটা ভ্যালু দিকে যাচ্ছি, সেই কারণে এখন আর এই যে এক্সটা লেস দেন ডেল্টা এইটা আর আমরা এখন করতে চাচ্ছি না। তো আমাদের ফার্স্ট কন্ডিশন যেটা এফ অফ এক্স মাইনাস এল ইজ লেস দেন এপসাইলন, এটা তো থাকবেই, সাথে আমরা কি নিব, এক্স ইজ গ্রেটার দেন এন, দ্যাট মিনস এখানে এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, এখানে আমরা একটা বড় ভ্যালু হিসেবে কনসিডার করতে পারি, এবং এক্স ওই বড় ভ্যালুটা থেকেও বড় হবে এটা ধরে নিচ্ছি আমরা পজিটিভ ইনফিনিটির ক্ষেত্রে। নেগেটিভ ইনফিনিটির ক্ষেত্রে সেম কন্ডিশনটাই কি হবে আমরা একটু যদি দেখতে চাই, যে লিমিট এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল, দ্যাট মিনস এটা থেকে আমরা লিখতে পারি অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স মাইনাস এল ইজ লেস দেন এপসাইলন। এইবার আমরা আগে দেখো দেয়ার করেসপন্ডস এ পজিটিভ ইন্টিজার এন নিয়েছিলাম, আর সেটাই আমরা এখন কি লিখবো, দেয়ার করেসপন্ডস এ নেগেটিভ, সরি ইন্টিজার বলছি আমরা, পজিটিভ নাম্বার অথবা নেগেটিভ নাম্বার n such that absolute value of f of x minus l is less than epsilon if x is less than n। যেহেতু আমরা বলছি যে x tends to নেগেটিভ ইনফিনিটি, তার মানে আমরা চাই কি যে x টা একটা নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ নাম্বার থেকেও ছোট হবে, সেই নেগেটিভ নাম্বারটা হইতে পারে অনেক বেশ বড় একটা ভ্যালু, ঠিক আছে? তো এইটা এই রিলেটেড এখন প্রবলেম, এখানে আমরা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করলাম কি, এখানে আর ওইভাবে ডেল্টা এপসাইলন বলতে চাচ্ছি না আমরা, বাট আইডিয়াটা অনেকটা ওই রকমই বা ওইটা রেসপেক্টই দেওয়ার চেষ্টা করছি, এবং সেটা কোন ক্ষেত্রে আগে ছিল হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, যদি এল হতো সেক্ষেত্রে আমরা জাস্ট ডেল্টা এপসাইলন ডেফিনেশনটা দিয়েছিলাম, আর এখানে যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আইদার পজিটিভ আর নেগেটিভ, সো আমরা পজিটিভ নেগেটিভ দুইটা দিয়ে দিতে পারি ইজ ইকুয়াল টু এল। এই ক্ষেত্রে আমরা জাস্ট মানে ফাংশনাল ভ্যালুর ক্ষেত্রে ওই এপসাইলন নিয়ে নিব, যে এফ অফ এক্স মাইনাস এল ইজ লেস দেন এপসাইলন, কারণ কি এটা এলটা একটা ফাইনাইট ভ্যালু, সো এইটার জন্য আমরা এটা লিখতে পারি, কিন্তু যেহেতু এক্স টেন্ডস টু নেগেটিভ ইনফিনিটি আর পজিটিভ ইনফিনিটি, সো এটার ক্ষেত্রে আসলে এটা লেখা সম্ভব না,
এক্ষেত্রে আমরা জাস্ট কি লিখবো, এক্স ইজ গ্রেটার দেন এন ফর পজিটিভ ইনফিনিটি, আর নেগেটিভ ইনফিনিটির ক্ষেত্রে আমরা কি লিখবো, এক্স ইজ লেস দেন এন। ক্লিয়ার এই পর্যন্ত? কোনো কোশ্চেন আছে? না স্যার। তো একটা কোশ্চেন থাকতে পারতো যে স্যার আমরা ওখানে তো অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস এ ইজ লেস দেন ডেল্টা নিয়েছিলাম, এখানে নিচ্ছি না কেন? এখন এখানে আমি বলেই দিয়েছি ওখানে এক্স টেন্স টু এ থাকতো, যেখানে এ একটা ফাইনাইট ভ্যালু ছিল আর কি, তাই না, ডিফাইন্ড ভ্যালু ছিল, কিন্তু এখানে তো এক্স টেন্স টু ইনফিনিটি। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস ইনফিনিটি ইজ লেস দেন ডেল্টা। সো এটা আসলে মিনিংলেস একটা বিষয়। তো এই কারণে এখানে জাস্ট আমরা কি দিব, এক্স ইজ লেস দেন n for a negative number, আর for x tends to negative infinity, আর x greater than n for x tends to positive infinity. So লজিকটা হচ্ছে যে কোনো একটা ছোট ভ্যালু n, তার থেকেও x টা আমরা ছোট নিচ্ছি, এবং এখানে n যে কোনো একটা বড় ভ্যালু বা পজিটিভ ভ্যালু, তার থেকেও আমরা x টা বড় নিয়ে আপনার কথা আটকে আটকে আসছে। হ্যালো, কথা কি ক্লিয়ারলি যাচ্ছে না আমার কথা? স্যার ক্লিয়ারলি আসতেছে। যাই ক্লিয়ার, কথা ক্লিয়ার আছে। হ্যাঁ কথা তাহলে, হ্যাঁ দু একজনের, বা আমার দু একজন না, মানে যদি দু একজনও যদি ক্লিয়ারলি শুনে, দ্যাট মিনস আমার এখান থেকে কোনো সমস্যা নেই। আর যদি অন্যদের কাছে ক্লিয়ারলি না যায়, তার মানে বুঝতে পারছি তাদের ওখানকার নেটওয়ার্কের কোনো সমস্যা আছে। আর আমার এখানে নেটওয়ার্কের সমস্যা থাকলে আসলে কেউই ক্লিয়ারলি শুনতে পাবে না, এটাই তো হওয়ার কথা, তাই না? দ্যাটস ইট। হ্যাঁ তারপরেও আর কি, একটু আর কি আমরা যদি সবাই আরো মানে একটু ভালো মতো মনোযোগ দিই, আশা করি যদি একটু মানে কমও শোনা যায় সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? তো দেখি আমরা এখানে একটা, দেখো আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, কি বলেছে, প্রুফ দ্যাট লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 1 ওভার এক্স ইজ ইকুয়াল টু 0। সো আমাদের ডেফিনেশন অনুযায়ী আমাদের এখানে এফ অফ এক্স তো 1 ওভার এক্স, এল ইজ ইকুয়াল টু আমাদের 0, এপসাইলন আমরা একটা গ্রেটার দেন 0 ধরে নিচ্ছি। সেক্ষেত্রে উই ক্যান ফাইন্ড এ নাম্বার n গ্রেটার দেন 0 সাচ দ্যাট, আমাদের ডেফিনেশন যদি আরেকবার একটু লিখতে চাই, অ্যাবসলিউট ভ্যালু অফ f of x minus l is less than epsilon if x is greater than n, কারণ কি এখানে x tends to positive infinity, তো এই কারণে x greater than n এই কন্ডিশনটা আমাদের আসবে। তো ওখান থেকে আমরা কি পাই, 1 ওভার x, এখান থেকে আমরা লিখতে পারি এটা 1 ওভার x নেগেটিভ 0 is less than epsilon if x is greater than n। তো এখন দেখো যেটা আমাদের এখানে বলছে, যেহেতু আমাদের এক্সটা পজিটিভ ইনফিনিটিতে যাচ্ছে, তাই না, তাহলে তো অ্যাবসলিউট ভ্যালু অফ 1 ওভার এক্স ইজ ইকুয়াল টু কি, আমরা 1 ওভার এক্স ই লিখতে পারি, সরি আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ 1 ওভার এক্স ইজ ইকুয়াল টু কি 1 ওভার এক্স ই লিখতে পারি, যেহেতু কি অ্যাজ এক্স টেন্ডস টু পজিটিভ ইনফিনিটি। ওকে, তো সেটাই লেখা হয়েছে পরের লাইনে, দ্যাট ইমপ্লাইজ 1 ওভার এক্স ইজ লেস দেন এপসাইলন ইফ এক্স ইজ গ্রেটার দেন n। তো এখন আমরা জানি যে 1 ওভার এক্স যদি লেস দেন এপসাইলন হয়, এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইজ গ্রেটার দেন 1 ওভার এপসাইলন, মানে রেসিপ্রোকাল নিয়ে আর কি আমরা এটা দেখাইতে পারি, ঠিক আছে? সো তাহলে এটা দুইটা কন্ডিশন এখান থেকে আমরা পাচ্ছি, যে এক্স ইজ গ্রেটার দেন 1 ওভার এপসাইলন ইফ এক্স ইজ গ্রেটার দেন এন। অ্যাকচুয়ালি তাহলে এখান থেকে আসলে এই দুইটা মিলে কি লেখা যায়, এন ইজ ইকুয়াল টু 1 ওভার এপসাইলন। এবং আমরা বলেছিলাম যে এপসাইলনটাকে আমরা যথেষ্ট মানে পজিটিভ বাট যথেষ্ট ছোট একটা ভ্যালু নিব। তো খুবই ছোট একটা ভ্যালু যদি নিই, তাহলে তার রেসিপ্রোকাল কি হয় বলতো, ইনফিনিটি। মানে বড় একটা ভ্যালু আর কি আসে আর কি। তো ওই সেন্সে সো n is equal to 1 over epsilon, যেটা আমি বলেছিলাম যে nটা আমরা একটা বড় একটা ভ্যালু হিসেবে কনসিডার করতে পারি। সো ইট ইজ সেলফ এভিডেন্ট দ্যাট n is equal to 1 over, মানে এই দুইটা থেকে আর কি লেখা যায় আর কি, ঠিক আছে? n is equal to 1 over epsilon satisfies the requirement, and since 10 and 9 are equivalent for x is greater than 0, from here we can say that limit x tends to positive infinity 1 over x is equal to 0। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? স্যার হুম, এখানে কি প্রুফ করতে বলা হয়েছিল?
এই যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1/x ইজ ইকুয়াল টু 0, এটা আমাদের দেখাতে বলেছিল, সেটা কি এই আর কি ডেফিনেশনের মাধ্যমে, বাই ডেফিনেশন। ঠিক আছে, তো এটাই আর কি ডেফিনেশনের মাধ্যমে প্রুভ করতে বলেছিল। সো ডেফিনেশন আমাদের ছিল হচ্ছে, আমি যেখান থেকে শুরু করেছিলাম, যে এটা ছিল হচ্ছে আমাদের ডেফিনেশনে অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স মাইনাস এল ইজ লেস দেন এপসিলন ইফ এক্স ইজ গ্রেটার দেন এন। সেই ডেফিনেশন থেকে শুরু করে আমরা এল ইজ ইকুয়াল টু 0, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x, এটা ধরে এসে ম্যাথটা করতে যে আমরা যে এখানে পৌঁছালাম সেটা হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 1/এপসিলন ইফ এক্স ইজ গ্রেটার দেন এন হয়। সেখান থেকে আমরা পাই যে এন ইজ ইকুয়াল টু 1/এপসিলন, যেখানে এন একটা পজিটিভ নাম্বারই আসছে, এবং আমাদের কন্ডিশনও ছিল যে এক্স ইজ গ্রেটার দেন দিস পজিটিভ নাম্বার। তো আমরা যদি n ইজ ইকুয়াল টু 1/এপসিলন নিই, তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স ইজ গ্রেটার দেন যদি 1/এপসিলন হয়, তাহলে আমাদের এইটা স্যাটিসফাই করে। আর আমরা এসেছিলাম কি আমাদের এই মানে এই প্রুফের লাইন থেকে আমরা শুরু করেছিলাম, তো প্রুফের লাইন থেকে শুরু করতে যে দেখি যে আমাদের এটা স্যাটিসফাই করে ডেফিনেশনের লাইন। তো আমরা তখন বলতে পারি কি যে বাই ডেফিনেশন আমরা যেখান থেকে শুরু করেছিলাম বা যেটা সত্য ধরে নিয়েছিলাম সেটা আসলেই সত্য। দ্যাটস ইট আর কি, এটাই প্রুফের আইডিয়াটা এখানে। ঠিক আছে, এনি মোর কোশ্চেন? তো এখন যে কেসটা আমরা এখানে আসে, যে আমাদের যে পয়েন্টে আমরা লিমিটটা বের করতে চাই সেটা একটা ডিফাইন্ড পজিশন, ডেফিনিট পজিশন, কিন্তু লিমিটিং ভ্যালুটা ইনফিনিটিতে যাচ্ছে, আইদার পজিটিভ ইনফিনিটি আর নেগেটিভ ইনফিনিটি। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলার এখানে যেটা হবে, এখন যেহেতু আমাদের লিমিটিং ভ্যালুটা আমাদের ইনফিনিটিতে যায়, তো সেক্ষেত্রে তো আমাদের যে এটা লেখা সম্ভব না, ধরো অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স মাইনাস এল ইজ লেস দেন এপসাইলন, তাই না? সেক্ষেত্রে আমাদের এখন আইদার আমরা লিখবো এফ অফ এক্স, আমরা লিখবো যে এফ অফ এক্স লেস দেন এ পজিটিভ ভ্যালু, সরি লেস দেন এ নেগেটিভ ভ্যালু, অর এফ অফ এক্স ইজ গ্রেটার দেন এ পজিটিভ ভ্যালু, এটা আর কি আমরা লেখা শিখবো। তো যখন পজিটিভ ইনফিনিটিতে যাচ্ছে তখন আমাদের ওটাই লিখবো যে এফ অফ এক্স ইজ গ্রেটার দেন এনি পজিটিভ নাম্বার এম ইফ 0 ইজ লেস দেন। এখন দেখো এক্স যেহেতু একটা ফিক্সড ডেফিনিট ভ্যালুতে আছে, তো এই ক্ষেত্রে আমাদের ডেল্টাটা আমরা এখানে নিয়ে আসতে পারি। উই ক্যান ফাইন্ড এ নাম্বার ডেল্টা গ্রেটার দেন 0 such that 0 is less than x minus x that is less than delta. এই যে নকি ভাইদারকে এর মাইক্রোফোন অফ করো। এই সবাই মাইক্রোফোন মিউট করে রাখো প্লিজ। স্যার শোনা যাচ্ছে না, আপনারটা মিউট আনমিউট করা আছে। থ্যাংক ইউ, এখন শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে যদি এখন x টেন্ডস টু লিমিট x টেন্ডস টু f of x ইজ ইকুয়াল টু নেগেটিভ ইনফিনিটি হয়, তাহলে আমরা যেটা লিখবো f of x ইজ লেস দেন m, যেখানে m টা কি কোনো নেগেটিভ নাম্বার। ওকে, তো তখন আমরা যেটা পাবো f of x লেস দেন m if 0 is less than absolute value of x minus m which is less than delta। ঠিক আছে,
তো এখানে এই রিলেটেড একটা প্রবলেম আমরা যদি দেখি, proof that limit x tends to 0 1 over x square is equal to positive infinity. তো এখানে ডেফিনেশন থেকে আমরা কি পাই, f of x is equal to আমাদের থাকে 1 over x square, x is equal to a is equal to 0. So absolute f of x এখানে যেহেতু পজিটিভ ইনফিনিটি গ্রেটার দেন m হবে if 0 is less than absolute value of x minus a, এটা হচ্ছে 0 which is less than delta. So f of x is equal to আমরা আলটিমেটলি কি পাই 1 over x square greater than m, তাই না? If 0 is less than absolute value of x minus a which is less than delta. So এখানে যেহেতু দেখো আমাদের আছে কি 1 over x square greater than m, তো এটা রেসিপ্রোকাল নিলে আমরা কি পাবো, x square is less than m if 0 is less than absolute value of x which is less than delta. So এখন দেখো স্যার 1 বাই m হবে না? সরি হ্যাঁ 1 over m হবে আর কি। So x square is less than 1 over m if 0 is less than absolute value of x which is less than delta. তো এখান থেকে আমরা তো লিখতেই পারি যে x is less than কি, এখান থেকে আমরা কি লিখতে পারি যে x is less than 1 over square root of m if 0 is less than absolute value of x which is less than delta, তাই না? তো এখান থেকে আমরা আসলে এখানে একটা আছে, আমরা তো x square is equal to যদি 1 over m পাই, হ্যাঁ ঠিকই আছে। তো তাহলে এখানে ডেল্টা ইজ ইকুয়াল টু আমরা কি চুজ করতে পারি 1 over স্কয়ার রুট অফ m, তাহলে আমাদের প্রুফটা কমপ্লিট হবে, ঠিক আছে? দ্যাটস ইট। সো আমরা যেটা বলতে পারি যে ডেল্টা ইজ ইকুয়াল টু যদি 1 over m হয় তাহলে আমাদের এই প্রুফটা ঠিক আছে, যে লিমিট x টেন্ডস টু 0 1 over x স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, ঠিক আছে? তো আচ্ছা স্যার, এখানে হ্যাঁ কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার, ওইটা সমান দেখাইলেন কেন? এখানে তো মানে শর্ত অনুসারে তো সমান না, মানে লেস দেন দেওয়া। দেখো আমরা ধরো কোথাও আছে ধরো x is less than 3 আর কোথাও ধরো থাকলো x is greater than a, তো আমরা এটা মোটামুটি হ্যাঁ এটা হইতে পারে যে সবসময় এটা হবে কিনা, বাট এই a is equal to যদি আমরা 3 এটা ধরে নিই তো দেখা যাবে যে মোরালের সব ধরনের প্রবলেমের ক্ষেত্রে এটা খাটবে, ঠিক আছে? তো ওই সেন্সে আমরা এটা ধরে নিই যে a is equal to 3, বাট হ্যাঁ এটা মানে অ্যাপ্রোপ্রিয়েটলি সবসময় এটা লেখা নাও যেতে পারে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে মোরালের ধরো 99% প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা এটা লিখে নিতে পারি, তো সেই কারণে ওটা লেখা হয় আর কি এখানে, ঠিক আছে? যে আমরা যদি এখানে ডেল্টা ইজ ইকুয়াল টু যদি 1 over স্কয়ার রুট 1 over স্কয়ার রুট m ধরে নিই, তো এটা দুইটার ক্ষেত্রেই মোটামুটি দেখা যায় যে, কারণ এখানে কি তোমার ধরো অ্যাবসলিউট ভ্যালু অফ x ইজ লেস দেন 1 over m আছে, হ্যাঁ, আর এটা থাকলে অ্যাবসলিউট ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু ডেল্টা। তো আমি যদি ডেল্টা ইজ ইকুয়াল টু লেস দেন ডেল্টা ইজ ইকুয়াল টু যদি 1 over m ধরে নিই তাহলে কি এটা কি এটার ক্ষেত্রে স্যাটিসফাই করছে না? দুইটা তো একই জিনিস, তাই না? এবং দুই জায়গা থেকে দুই রকম আসছে, তো ওই দুইটা কি সমান হবে না? তাহলে জিনিসটা হচ্ছে এসেন্স এইরকম, x is greater than 3 x is greater than a, একই প্রবলেমের ক্ষেত্রে যদি এটা অ্যারাইজ করে, তাই না? তাহলে কি a is equal to আমরা 3 এখানে বলতে পারি না? সেটা একটু বলুন। এখন যেখানে একটু সমস্যা তুমি হয়তো বলতে পারো যে স্যার x is যদি গ্রেটার দেন 3 হয় তাহলে তো x is গ্রেটার দেন কত, সে -1 ও হবে, তাই না? না এটা কি x is গ্রেটার দেন, হ্যাঁ এটাই তো। এখন এটা বলতে পারো, সো সেক্ষেত্রে বলতে পারো স্যার a is equal to তো -1 ও হইতে পারে, তাই না? এটাই তো তোমার কনফিউশন ছিল। জি স্যার। এটাই তো কনফিউশন, তাই না? যে স্যার x is greater than 3 হলো, x is greater than a ও হলো, এখন আমার তো -1 ও হইতে পারে বা -4 ও হইতে পারে বা 2 ও হইতে পারে, তো আমি কিভাবে শিওর হচ্ছি? হ্যাঁ কিন্তু আমি যদি ধরো a is equal to 3 ধরে নিই, এটা তো সব সময়ের জন্য সত্য হচ্ছে, তাই না? a is equal to 3 হলে কি সব সময়ের জন্য সত্য হচ্ছে না? কিন্তু আমি যদি a is equal to 2 ধরে নিই তাহলে তো যে এই কেসটা আমার বাদ চলে গেল না, x is greater than 3 বলেছিলাম। তো যাতে সব সময়ের জন্য এটা সত্য হয় সেই কারণে আমরা a is equal to 3 ধরে নিই,
কিন্তু হ্যাঁ কিছু জিনিস বাদ চলেই যায়, তো ওইগুলো আমরা এখানে কনসিডারেশনে নিচ্ছি না। That's it. এটা হচ্ছে আমাদের কথা, ঠিক আছে? জি স্যার। Clear? হুম। হ্যাঁ। তো লিমিট যা মোটামুটি আমরা অনেক জিনিস আলোচনা করেছি লিমিটের বিষয় নিয়ে, লিমিট আমাদের এখানেই শেষ। এখন আমরা কন্টিনিউটি নিয়ে ডিসকাস করবো। তো কন্টিনিউটি আসলে আসেই মানে লিমিটের আইডিয়া থেকে, মানে লিমিটের আইডিয়া থেকে বলতে কন্টিনিউটি ডিফাইন করতে হলে আমাদের লিমিটের আইডিয়া গুলো কাজে লাগবে, এই কারণে লিমিট নিয়ে আমাদের এত আলোচনা আর কি আমরা করলাম। তো কন্টিনিউটির আলোচনার জন্য আমাদের হচ্ছে এই তিনটা বিষয় ইম্পর্টেন্ট, বা এই তিনটা আমাদের প্রপার্টিস আমাদের জানা থাকলে পরে আমরা কন্টিনিউটি নিয়ে যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারি, ঠিক আছে? তো কোন একটা পয়েন্টে যদি একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটা আমরা যদি ডিসকাস করতে চাই, আমাদের প্রথমে দেখাইতে হবে যে দ্য ফাংশন ইজ ডিফাইন্ড এট দ্যাট পয়েন্ট। হ্যাঁ, তো এখানে আমরা সি পয়েন্টের জন্য আমরা ডিসকাস করতেছি একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা। তো যেটা করতে হবে, ফাংশনটা সি পয়েন্টে ডিফাইন্ড হইতে হবে, ঠিক আছে? সি পয়েন্টে ও আচ্ছা, এখানে ডিসকন্টিনিউটি কে কোনগুলোতে সেইটা মানে দেখানো হয়েছে, এখানে বলেছে আনডিফাইন্ড, বাট আমরা বলেছিলাম ডিফাইন্ড হইতে হবে, ঠিক আছে? ওকে, সো এখানে বলেছে যে যদি সি পয়েন্টে ফাংশনটা, কথা শোনা যাচ্ছে না? জি স্যার। ওকে, সো তোমরা রেসপন্স করে মাইক্রোফোনটা আবার মিউট করে রাখবে, তাহলে সমস্যা হবে না। সো ফাংশনটা সি পয়েন্টে আনডিফাইন্ড যদি হয় তাহলে কন্টিনিউয়াস হইতে পারবে না একটা ফাংশন। যদি আমরা ধরো সি পয়েন্টে কি করব, রাইট হ্যান্ড সাইড থেকে লিমিট বের করার চেষ্টা করব, লেফট হ্যান্ড সাইড থেকে লিমিট বের করার চেষ্টা করব। যদি দুই দিকের লিমিট অসমান হয়ে যায় তাহলে আমরা কি বলি, বা দুই দিকের লিমিট যদি একই না হয় তাহলে আমরা কি বলি, লিমিট এক্সিস্ট করে না, তাই না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো এটাই হচ্ছে এখানে আইডিয়া, যদি লিমিট এক্সিস্ট না করে ওই পয়েন্টে তাহলেও ফাংশনটা ডিফাইন্ড হবে না, এবং ওই লিমিটিং ভ্যালু আর যদি ফাংশনাল ভ্যালু যদি ইকুয়াল না হয়, ঠিক আছে? ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু যদি ইকুয়াল না হয় তাহলেও ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, এটা আমরা বলবো। তো এখানে দেখো চারটা কেস দেওয়া হয়েছে। তো ফাংশনটা দেখো, দেখো এখানে কিন্তু মনে হচ্ছে যে কন্টিনিউয়াস, কিন্তু আসলে কিন্তু কন্টিনিউয়াস না, কারণ এই সি পয়েন্টে দেখো এই যে একটা ওপেন সার্কেল রয়েছে, তাই না? যেটা মিন করে কি ওই পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড না। ওকে, তো এটা হয়। বিতে কি আছে, বিতে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালুটা সমান না, লিমিট, ঠিক আছে? না, ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালু আসলে সমান, এখানে লিমিটও এক্সিস্ট করে না। লেফট সাইড থেকে আসলে পরে লিমিট এক ধরনের হয়, রাইট সাইড থেকে আসলে লিমিট আর এক ধরনের হয়, কিন্তু এখানে ফাংশনটা ডিফাইন। দেখো সি তে ফাংশনটা ডিফাইন কিন্তু লিমিট এক্সিস্ট করে না। সি তে কি হয়, ফাংশনটাও ডিফাইন, লিমিটও এক্সিস্ট করে। লিমিট কি এক্সিস্ট করে, লেফট সাইড থেকে আসলে পরেও লিমিটটা পজিটিভ ইনফিনিটি, রাইট সাইড থেকে আসলেও লিমিটটা কি নেগেটিভ। পজিটিভ ইনফিনিটি। সো লিমিট এক্সিস্ট করে, ফাংশনও ডিফাইন, কিন্তু এই দুটো সমান না। হ্যাঁ, লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সমান না। নাকি এটা কোনো দিক থেকে বোঝানো যাবে? হ্যাঁ, ওইটাই আসলে আইডিয়া, ঠিক আছে? এই কারণেও মানে এই মানে পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস না। এখানেও তাই, এখানেও লিমিট এক্সিস্ট করে, দুই দিক থেকে আসলে লিমিট একই হয় এবং ফাংশনও ডিফাইন, কিন্তু ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালু কি আলাদা, এই কারণে এখানে ফাংশনটা কন্টিনিউয়াস না। সো এই তিনটা কেস যদি একই সাথে হয় তাহলে আমরা বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। দ্যাট মিন্স কি, কোন একটা পয়েন্টে ফাংশনটা ডিফাইন হইতে হবে, লিমিট এক্সিস্ট করতে হবে, লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুটা একই হইতে হবে, তাহলে আমরা বলবো যে ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস। এই যে দেখো,
A function f is said to be continuous at x is equal to c if the following conditions are satisfied. Condition 1 কি, function is defined at c, limit exists at c, 3 কি, limiting value and functional value are equal. এখান থেকে দেখো দেওয়া আছে, এটাও যদি একটু পড়ো তাহলে এটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি বলেছে, if one or more of the conditions of this definition fails to hold, then we will say that f has the discontinuity at x is equal to c. এখন এই discontinuity এখানে বিভিন্ন ধরনের আছে। এখানে কি বলেছে দেখো, we will say that a function like that in figure 1.5.b has a jump discontinuity at c. In figure 1.5.1.c, one-sided limit of f of x as x approaches c are infinite. Thus, limit extends to c f of x doesn't. Limit extends to c f of x one-sided limit. That's 1.5.1c. c তে কি বলেছে? আচ্ছা, এখানে ওয়ান সাইডেড লিমিট গুলা হচ্ছে কি, যেহেতু x approaches c আর ইনফাইনাইট, so এই সেন্সে আর কি লিমিট এক্সটেন্ডস টু c f of x doesn't exist, and this violates the second condition of the definition 1.5.1, and we will say that a function like that in figure 1.5.c has an infinite discontinuity at c. And 1.5.1d, the function is defined at c and limit extends to c f of x exist, but these two are not equal. So এখানেও discontinuity থাকলো এবং এটাকে কি বলা হচ্ছে, রিমুভেবল ডিসকন্টিনিউটি। সো আমরা এখানে কয় ধরনের ডিসকন্টিনিউটি দেখলাম? তিন ধরনের ডিসকন্টিনিউটি দেখলাম। একটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি ছিল, একটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল, আর একটা রিমুভেবল ডিসকন্টিনিউটি ছিল। ঠিক আছে, ওকে। এক্সাম্পল 1 দেখো কি বলেছে, ডিটারমিন ওয়েদার দ্য ফলোইং ফাংশনস আর কন্টিনিউয়াস অ্যাট x ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ, তো প্রথমটা কি বলেছে, f of x ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4 ওভার x মাইনাস 2, তাই না? তো এটাতে দেখো ফাংশনটা কি বলেছে দেখো, এখানে বলেছে কি তিনটা কেসেই ফাংশনটা কিন্তু আইডেন্টিক্যাল, শুধুমাত্র 2 তে ছাড়া, তাই না? 2 তে ডিফাইন করা হয়েছে আলাদাভাবে, বাট ইন আদার কেসেস কি ফাংশনটা আইডেন্টিক্যাল। So the function f is undefined x is equal to 2, so function is not continuous at x is equal to 2, তাই না? কারণ কি 2 তে কিন্তু ফাংশনটা ডিফাইন না, f of x ফাংশনটা, ঠিক আছে? সো ফাংশন তো এটা তো কন্টিনিউয়াস হইতেই পারবে না, কারণ যদি ডিফাইন না হয়। কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। ওকে। আচ্ছা, g of x যে ফাংশনটা দেওয়া হয়েছে, এই ফাংশনটা কি 2 তে ডিফাইন? g of x ফাংশনটা কি 2 তে ডিফাইন? জি স্যার, ডিফাইন ডিফাইন, এবং ফাংশনাল ভ্যালু কত? 3 হবে। হ্যাঁ দেখো, g of x এর জন্য একটা পিসওয়াইজ ফাংশন ডিফাইন করা হয়েছে এবং এখানে দুই ধরনের ফাংশন দেওয়া আছে। একটা হচ্ছে কি g of x এর জন্য দুই ধরনের ফাংশন, একটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4 ওভার x মাইনাস 2, আর একটা হচ্ছে 3। সো উপরে যে ফাংশনটা আছে সেটাতে কিন্তু আমরা 2 এর কোনো কাজই নেই কিন্তু, কারণ এখানে বলেই দিয়েছে x নট ইকুয়াল টু 2, সো এটার জন্য আমরা 2 কনসিডারই করব না। সো এখানে কোনো ডিসকন্টিনিউটির বিষয়ও আসবে না। তার মানে যে পিসওয়াইজ এর প্রথম যে ফাংশনটা সেটাও কিন্তু কন্টিনিউ, এবং পরের ফাংশনটা x ইকুয়াল টু 2 এর জন্য ডিফাইন, এবং সেটা 3। ঠিক আছে, সো এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন দুইটা এট এ টাইম কনসিডার করছি তখন কি সমস্যা হচ্ছে, তখন সমস্যা হচ্ছে এটা যে x ইজ ইকুয়াল টু 2 তে তো প্রথমটাতে কোনো কন্টিনিউটি নেই, আবার দ্বিতীয়টাতে x ইজ ইকুয়াল টু 2 তে 3 আসে, কিন্তু আমরা আবার x ইজ ইকুয়াল টু 2 তে প্রথমটার জন্য লিমিট বের করতে পারি, এবং সেই লিমিটিং ভ্যালুটা কত হয়, লিমিটিং ভ্যালুটা হয় হচ্ছে 4।
তো ফোরের লিমিটিং কাছাকাছি, আবার বলো। ফোরের কাছাকাছি স্যার। হ্যাঁ, বা আমরা 4 বলতে পারি আলটিমেটলি। তো এই লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুটা সমান হচ্ছে, এই কারণে হচ্ছে সেকেন্ড ফাংশনটাও কন্টিনিউয়াস না। সেকেন্ড ফাংশনের লিমিট এক্সিস্ট করে, ফাংশনও ডিফাইন, কিন্তু লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুটা সমান না বিধায় ফাংশনটা কন্টিনিউয়াস না সেকেন্ড ফাংশনের ক্ষেত্রে। থার্ড ফাংশনের ক্ষেত্রে ফাংশনটা x ইজ ইকুয়াল টু 2 তে ডিফাইন, ফাংশনাল ভ্যালু 4, লিমিট x ইজ ইকুয়াল টু 2 তে এক্সিস্ট করে এবং লিমিটিং ভ্যালুটাও 4। যেহেতু লিমিট এক্সিস্ট করে, ফাংশন ডিফাইন এবং ফাংশনাল ভ্যালু লিমিটিং ভ্যালু সমান, সেই কারণে কি হবে, এইচ অফ এক্স ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হয়ে যাবে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 2 তে। বুঝতে পেরেছো সবাই? সেটা আরেকবার বলবেন? হ্যাঁ বলো, কি কোনটা বুঝতে পারোনি বলো। লাস্টেরটা। লাস্টেরটা কি হয়, এক্স ইজ ইকুয়াল টু 2 তে ফাংশন ডিফাইন করা, তাই না? ফাংশন ডিফাইন করো না 2 তে, সেটা কত, 4, তাই না? আবার আমরা x ইজ ইকুয়াল টু 2 তে লিমিটিং ভ্যালুটাও জানি কত, 4। সো লিমিট এক্সিস্ট করে, লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সমান, ফাংশন ডিফাইন্ড। সো কি কন্টিনিউটি সবগুলো কন্ডিশনই স্যাটিসফাই করে না? তো এই জি কারণেই স্যার। আর কি বলা হচ্ছে যে এইচ অফ এক্স ফাংশনটা ডিফাইন্ড আর কি, মানে কন্টিনিউয়াস। এই যে দেখো, হেন্স এইচ ইজ কন্টিনিউয়াস এট এক্স ইজ ইকুয়াল টু, কারণ কি বলেছে, দ্য ভ্যালু অফ ফাংশন এইচ এট এক্স ইজ ইকুয়াল টু 2 ইজ এইচ অফ 2 ইজ ইকুয়াল টু 4, হুইচ ইজ দ্য সেম অ্যাজ দ্য লিমিট অ্যাজ এক্স প্রসেস 2। সো এই কারণেই আর কি এইচ অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস বলা হয়েছে এক্স ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? ওকে, তো এই যে এখানেও আমাদের দেখো ডিসকন্টিনিউটি দেওয়া আছে। এখানে কি বলা হয়েছে, প্রথমটার ক্ষেত্রে তো ফাংশনটা আনডিফাইন্ড, দ্বিতীয়টার ক্ষেত্রে ফাংশন ডিফাইন্ড, লিমিট এক্সিস্ট করে, কিন্তু দুইটা আলাদা, সেই কারণে কন্টিনিউয়াস হচ্ছে না। আর সিতে কি ফাংশনও ডিফাইন্ড 2 তে, সেটাও ভ্যালু 4 এবং লিমিটিং ভ্যালুও 4, তো এই কারণে আর কি কি কন্টিনিউয়াস আর কি। উপরেরটা আর কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়েছে আর কি। ক্লিয়ার? জি স্যার। এখন বলেছে কি কন্টিনিউটি অফ an interval if a function f is continuous at each number in an open interval ab। এখানে একটু বুঝতে হবে, ওপেন ইন্টারভ্যাল দিয়েছে, then we say that f is continuous on ab. This definition applies to infinite open intervals of the form eto and eto. In the case where f is continuous on negative infinity to positive infinity, we will say that f is continuous everywhere. প্রথমে দেখলাম যে একটা ইন্টারভ্যালে কন্টিনিউয়াস বলা হয় কখন, এই যে a থেকে b যদি একটা ইন্টারভ্যাল বলা হয়, আমরা আসলে ক্লোজড ইন্টারভ্যাল ধরি না কন্টিনিউটি বলার জন্য আর কি একটা ইন্টারভ্যালে, ঠিক আছে? কারণ কি এই ইন্টারভ্যালের এন্ড পয়েন্ট গুলোর ক্ষেত্রে একটু ঝামেলা থাকে, যে লিমিট এক্সিস্ট করে কি করে না, বা লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সমান হবে কি হবে না, এই ধরনের সমস্যা থাকে। এই কারণে আর কি কি এন্ড পয়েন্ট গুলো বাদ দিয়ে বলা হয় আর কি, যে এই ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে যদি ইন্টারভ্যালের সব পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয় তখন। আর যদি মানে ইনফাইনাইট ওপেন ইন্টারভ্যালে যদি ফাংশনটা বলা হয়, তখন আমরা কোনো ফিক্সড ইন্টারভ্যাল না বলে আমরা বলি যে ফাংশনটা কি সব জায়গাতেই কন্টিনিউয়াস, ফাংশন ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার, ঠিক আছে? দেখো, because definition 1.5.1 involves a two-sided limit, that definition does not generally apply at the endpoints of the closed interval a b or at the end point of an interval of the form ab minus infinity to b a to plus infinity. So to remedy this problem, মানে কি, ওই যে বললাম যেটা আর কি, যে আমাদের তো ডেফিনেশন তো আমরা যখন লিমিটেড ডেফিনেশন লিখে দিই টু সাইডেড লিমিটের জন্য, তাই না? কিন্তু আমরা যখন এ লিখি, ধরো এটা লিখি, তার মানে কি মিন করে, এ থেকে শুরু হয়ে এর রাইট মানে এর থেকে বড় যে কোনো ভ্যালুর ক্ষেত্রে।
সো এই এ থেকে ছোট ভ্যালুর জন্য গুলার জন্য কিন্তু আমরা কি অমিট করে যাচ্ছি, তাই না? ওইগুলাই এখানে ডিসকাস করা হচ্ছে। সো টু রেমেডি দিস প্রবলেম উই উইল এগ্রি দ্যাট এ ফাংশন ইজ কন্টিনিউয়াস at an endpoint on an interval if its value at the endpoint is equal to the appropriate one-sided limit at that point. মানে যেটা বলছিলাম যে এখানে কিছু ধরনের সমস্যা থেকেই যায়। তো তারপরেও আমরা বলতে পারবো যে মানে ইন্টারভ্যালের এন্ড পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কিনা। তো সেটার জন্য আমরা জাস্ট কি চেক করব, আমরা যদি এ থেকে বি নিই, তাই না, তখন এতে কন্টিনিউয়াস কিনা এটা চেক করার জন্য আমরা কি দেখবো, এফ অফ এ ইজ ইকুয়াল টু লিমিট a tends to what, sorry, limit x tends to a what, positive. That means এর ক্ষেত্রে আমরা শুধু রাইট হ্যান্ড সাইড থেকে ইনফরমেশন পাই, এই কারণে শুধু এটার জন্য বলেছে না যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান সাইড লিমিট। তো এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান সাইডেড লিমিট বলতে এটাই বোঝানো হয়েছে, যখন আমরা ফাংশনের ফার্স্ট এন্ড পয়েন্ট কনসিডার করবো, দ্যাট মিনস এ কনসিডার করবো, তখন আমরা শুধু রাইট হ্যান্ড লিমিটটা নিব। একইভাবে যখন আমরা বি নিব তখন কি নিব, লেফট হ্যান্ড লিমিট নিব আর কি বি এর ক্ষেত্রে। ঠিক আছে, এই যে দেখো লেখা আছে লিমিট x টেন্ডস টু বি নেগেটিভ f of x is equal to b, আর এর ক্ষেত্রে কি নেওয়া হয়েছে, রাইট মানে কি বলা যায়, রাইট হ্যান্ড লিমিটটা নেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এখন মানে এই স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে যেটা আবার হয়েছে যে আমরা দেখতেই পাচ্ছি যে দেখো এতে ডিফাইন করা হয়েছে একরকম, কিন্তু দেখো ফাংশনাল ভ্যালু এতে এইটা, আর এতে আমরা যদি কি বলা যায় লিমিটিং ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি ফাংশনটা মানে এতে ডিফাইন না আসলে, সেই কারণে আর কি এতে কিন্তু আবার কন্টিনিউয়াস হবে না। ঠিক আছে, বিতে কন্টিনিউয়াস হবে এই কারণে এই যে বিতে ফাংশনাল ভ্যালু যেটা, আর যদি আমরা বিতে লেফট সাইড দিক থেকে আসি সেটা, এই দুটো সমান হয়, এই কারণে হচ্ছে বিতে বলা হয়েছে কন্টিনিউয়াস। কিন্তু আমরা চেক করার জন্য ওইটাই দেখবো আর কি, যে বি এর জন্য আমরা দেখবো লেফট সাইড থেকে আসলে সমান হয় কিনা, আর এর জন্য দেখবো যে রাইট সাইড থেকে আসলে সমান হয় কিনা, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, so in general we will say a function it is continuous from the left at c if limit x tends to c negative f of x is equal to f of c, and right at c if limit x tends to c plus f of x is equal to f of c. তো কন্টিনিউটি অন ক্লোজড ইন্টারভ্যালটা এইভাবে দেখো ডিফাইন করা হয়েছে। A function f is said to be continuous on a closed interval ab if the following conditions are satisfied. সেটা কি, f is continuous on ab, আর এখন এতে কন্টিনিউয়াস এর জন্য দেখানো হবে যে রাইট সাইড থেকে আসলে মানে রাইট হ্যান্ড লিমিটটা ফাংশনাল ভ্যালু সমান হয় কিনা, আর বিতে কন্টিনিউটির জন্য চেক করতে হবে যে লেফট হ্যান্ড লিমিটটা ফাংশনাল ভ্যালু সমান হয় কিনা বিতে। If is continuous from the left at b, if is continuous from the right at b. Yes, sir. Any more question? কোনো কোশ্চেন আছে কি? না স্যার। Okay. So example 2 তে দেখো কি বলেছে, what can we say about the continuity of the function f of x is equal to square root 9 minus x square. So ন্যাচারাল ডোমেইন তো এটার কি হয়, -3 to +3 হয় হচ্ছে ন্যাচারাল ডোমেইন, তাই না? তো এখন ফাংশনাল ভ্যালু সিতে তো আমাদের যে কোনো পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালু ফাংশনটা ডিফাইন, তাই না? কারণ কি -3 থেকে 3 এর মধ্যে যে কোনো ভ্যালু নেই কেন আমাদের 9 minus x square টা অলওয়েজ কি 0 আর পজিটিভ হবে, সো স্কয়ার রুট 0 আর পজিটিভ, এটা তো ডিফাইন্ড, কোনো সমস্যা নেই। সো হুইচ প্রুভস f is continuous at its point on the interval -3 to 3. তো এখন আমাদের মানে আর কি এর মধ্যেকার পয়েন্টের জন্য এখন এন্ড পয়েন্টে কি হবে সেটা দেখানোর জন্য দেখো কি বলেছে, লিমিট x tends to 3 negative f of x is equal to limit x tends to 3 negative square root 9 minus x square, this is equal to লিমিট টাকে আমরা যদি স্কয়ার রুটের মধ্যে নিয়ে যাই সেটা 0 আসে, যেটা f of 3 এর সমান। এবং -3 এর জন্য কি হবে, -3 এর জন্য হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে দেখতে হবে।
তো সেই কারণে কি করেছে, রাইট হ্যান্ড লিমিট বের করেছে এবং 9 মাইনাস এক্স স্কোয়ার রুট 9 মাইনাস এক্স স্কোয়ার, যেটা এটাও 0 দিবে এবং সেটা এফ অফ নেগেটিভ 3 এর জন্য সমান। ঠিক আছে, তো যেহেতু right hand limit for negative 3 and left hand limit for positive 3 are equal to the functional value at 3 and negative 3 respectively. So, and function is continuous from negative 3 to positive 3. So function is continuous everywhere in the interval what, negative 3 to positive 3. Okay, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, f is continuous on the closed interval negative 3 to positive 3. কোনো কোশ্চেন আছে এটার জন্য? ওকে, কন্টিনিউয়াস ফাংশনের কিছু Sir? প্রপার্টি, হ্যাঁ বলো। স্যার এখানে -3 লেফট থেকে আসার কথা না, মানে ওখানে -3 প্লাস দেওয়া হয়েছে। না, -3 লেফট কেন, -3 তো রাইট থেকে না। এই যে দেখো -3 কি রাইট থেকে আসছে না? -3 কি, দেখো আমি একটা কথা বলি, আচ্ছা, হ্যাঁ আমাদের স্যার। ইন্টারভ্যালের ফার্স্ট ইন পয়েন্ট তো -3 আর সেকেন্ড ইন পয়েন্ট কি পজিটিভ 3। তো -3 তে আসতে হলে কি তার থেকে বড় ভ্যালুর দিক থেকে আসতে হবে না? তো সেটা কি তার কি রাইট দিক থেকে হচ্ছে না? তুমি একটু জাস্ট ক্লিয়ারলি চিন্তা করো, -3 এটা, -3 লেফট মানে কি তার থেকে ছোট ভ্যালু, আর -3 রাইটে মানে কি তার থেকে বড় ভ্যালু। তো এটা তো রাইট থেকেই তো আসছে। তুমি কি বুঝতে পেরেছো সমস্যাটা? স্যার -3 পরে থেকেও তো আসতে পারতো, মনে করেন -5 বা এরকম −ইনফিনিটি। এগুলো আসলে কি হবে? এটা ডোমেইন তো ফিক্সড, -3 থেকে পজিটিভ 3। তুমি নাও না -5 নাও না, কত আসে দেখো তো। স্যার বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। ওটা তো আনডিফাইন্ড হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই কারণেই তো আমাদের মানে বলেই দিয়েছে, আমাদের ডেফিনেশনেই দেখো বলে দিয়েছে যে f is continuous from the right at a, from the right at a। এ কোনটা? এটা হচ্ছে আমাদের এই যে a, আর বিটা হচ্ছে পরেরটা, এবং আমাদের কাছে এটা কি নেগেটিভ 3 আর বিটা কত পজিটিভ 3। তো নেগেটিভ 3 এর জন্য সব সময় রাইট, আর পজিটিভ 3 দ্যাট মিন্স বি এর জন্য সব সময় লেফট। এটা অলওয়েজ, এটা ডেফিনেশন আমাদের এরকমই। কারণ ডেফিনেশনটা আসছে তো আমাদের এই ঝামেলা থেকে, এই ঝামেলাটা দূর করার জন্য। কারণ কি আমাদের এই যে ফার্স্ট ইন পয়েন্ট যেটা, এটার লেফটে কি হবে না হবে সেই বিষয়ে কিন্তু আমাদের কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, তাই না? এবং এই যে বি যেটা, বি এর রাইট দিক থেকে কি হবে না হবে সেই বিষয়ে আমাদের কোনো ইনফরমেশন নেই। সেই কারণে বি এর জন্য আমাদের অলওয়েজ লেফট দিক থেকে আসবো। কারণ কি লেফট দিক বলতে তো আবার এটা না যে এর এর পরের পয়েন্ট গুলো নিয়েও আমরা বি এর জন্য কাজ করব। কারণ আমাদের ফাংশনটা এটা ডিফাইন্ড এ আর বি এর মধ্যেকার পয়েন্টের জন্য। এর বাইরের পয়েন্ট মানে এর পরের পয়েন্টের জন্য বা বি এর পরের পয়েন্টের জন্য, মানে এর আগের পয়েন্টের জন্য বা বি এর পরের পয়েন্টের জন্য আমাদের কি হবে না হবে সেইগুলো তো আমাদের কনসার্নে থাকার কথা না, কারণ তাই না? বুঝেছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, তো এখানে বলেছে সাম প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশন, জাস্ট সিম্পল কিছু প্রপার্টিজ এখানে বলা হয়েছে যে ফাংশন এফ এন্ড জি যদি কন্টিনিউয়াস হয় তাহলে তাদের সামেশনটাও কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, যদি ফাংশন দুটো কন্টিনিউয়াস হয় তাদের সাবট্রাকশন মানে তাদের সাবট্রাকশনটাও কন্টিনিউয়াস হবে, তাদের প্রোডাক্ট করলেও মাল্টিপ্লিকেশন করলেও তারা কন্টিনিউয়াস হবে। তারপর কি বলেছে, তাদের মানে এফ ওভার জি এটাও কন্টিনিউয়াস হবে। জাস্ট আমাদের একটা কি করতে হবে, আমাদের কি বলা যায় এটা, এক্সট্রা একটা কন্ডিশন অ্যাড করতে হবে যে জি অফ সি নট ইকুয়াল টু 0 and has a discontinuity at c if g of c is equal to 0 হবে। ঠিক আছে, তো কন্টিনিউয়াস হবে কখন, একটা এক্সট্রা কন্ডিশন দিতে হবে যে g of c not equal to 0। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছুই নাই।
এই প্রুফগুলো জাস্ট নর্মাল দেখলে পরেই পারবে, আশা করি কোনো সমস্যা নেই, দেখে দেখো আর কি, ঠিক আছে। Yes, sir. কন্টিনিউটি অফ পলিনোমিয়ালস এন্ড রেশনাল ফাংশন, এখানে কি বলেছে দেখো, এটা আমরা আগেও যদিও আলোচনা করেছি যে পলিনোমিয়াল ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার, ওই লিমিট ডিসকাস করার সময় কিছুটা আলোচনা করেছিলাম আসলে। তো পলিনোমিয়াল সব সময় সব জায়গাতেই কন্টিনিউয়াস হয়, কারণ কি পলিনোমিয়াল এর কোনো ডিসকন্টিনিউটি নেই, কারণ এখানে এমন কোনো বিষয় থাকে না যেখানে ওই যে সমস্যা হয়ে যাবে আর কি, যে আনডিফাইন্ড হয়ে যাবে, এরকম কোনো কেস থাকে না। এখানে polynomial is continuous everywhere, a rational function is continuous at every point where the denominator is non-zero, ঠিক আছে। ওই যে আমাদের f of x by g of x যখন আসলো না, তখন আমরা বললাম না যে g of c not equal to 0 হতে হবে, এই কারণে, ঠিক আছে, যে পলিনোমিয়াল রেশনাল ফাংশনটা সব জায়গায় কন্টিনিউয়াস হতে হবে, কন্ডিশনটা দিতে হবে যে ডিনোমিনেটরটা যাতে নন জিরো হয়, মানে g of c টা যাতে নন জিরো হয়, and it has discontinuities at those points where the denominator is 0। তো যে জায়গাগুলোতে মানে ডিনোমিনেটর যে পয়েন্টগুলোর জন্য এই ডিনোমিনেটর 0 হয়ে যাবে, সেই পয়েন্টগুলোতেই একটা করে ডিসকন্টিনিউটি থাকবে রেশনাল ফাংশনের জন্য। তো এখানে কি বলেছে দেখো, y is equal to x square negative 9 over x square negative 5x plus x is equal to 0। রেশনাল ফাংশন মানে কোথায় কোথায় ডিসকন্টিনিউটি, সো ডিসকন্টিনিউটি এখান থেকে বলাই যায় x নেগেটিভ 2, এটা থেকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি x নেগেটিভ 3 আমরা পাবো, সো 2 আর 3 তে ডিসকন্টিনিউটি থাকবে, তাই না, ঠিক আছে। এবার বলেছে শো দ্যাট এত ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার, অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অফ এক্স। তো এই অ্যাবসলিউট ভ্যালু ফাংশন আমরা তো জানি যে এটার জন্য এক্স হয় যদি এক্স গ্রেটার দেন 0 হয়, 0 হয় যদি এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, নেগেটিভ এক্স হয় যদি এক্স লেস দেন 0 হয়। এটাকে কন্টিনিউয়াস দেখাইতে হবে। আসলে এখানে যেটা বলেছে দেখো, এটা আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, তো দেখো x টেন্ডস টু 0 প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ x, সেটা কি করেছে x টেন্ডস টু 0 প্লাস, এখন অ্যাবসলিউট ভ্যালু অফ x সমান কি x যখন 0 প্লাস মানে পজিটিভ এর জন্য যদি হয় তো x, সেটা লিখেছে ইজ ইকুয়াল টু 0। এবার 0 মাইনাসের জন্য কি অ্যাবসলিউট ভ্যালু অফ x, 0 মাইনাসের জন্য নেগেটিভ x, আসলে নেগেটিভ x, কিন্তু x তো 0, তো 0ই হয়ে যাবে। আর ফাংশনাল ভ্যালু কত 0 তে, ফাংশনাল ভ্যালু ডিফাইন কততে 0, তো 0 হয়। সো 0 তে কি ফাংশন ডিফাইন্ড, লিমিট এক্সিস্ট করে, লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সমান, সো কন্টিনিউয়াস। আবার এখান থেকে যেটা নরমালি দেখানো হয়েছে কি অ্যাবসলিউট ভ্যালু অফ x ইজ দ্য সেম অ্যাজ দ্য পলিনোমিয়াল x অন দ্য ইন্টারভ্যাল 0 to plus infinity and is the same as the polynomial negative x for negative infinity to 0, but polynomials are continuous everywhere, so x is equal to 0 is the only possible discontinuity for absolute value of x. Since absolute value of 0 is equal to 0, so to prove the continuity at x is equal to 0, we must show that key limit x tends to 0, absolute value of x is equal to 0. So absolute value of x এর জন্য কি x tends to 0 থেকে লিমিট এক্সিস্ট করে না, সেটাই তো এখানে দেখানো হয়েছে। আর ওই 0 to প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি টু 0 এইগুলোতে কি পলিনোমিয়ালই হয়েছে, জাস্ট পলিনোমিয়াল প্রথমটার জন্য পলিনোমিয়াল পজিটিভ এক্স, পরেরটার জন্য পলিনোমিয়াল নেগেটিভ এক্স, এবং আমরা একটু আগেই দেখে আসলাম যে পলিনোমিয়াল কি সব জায়গায় কন্টিনিউয়াস, তাই না। তো তার মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেল। এটা কিন্তু বেশ সুন্দর একটা এক্সাম্পল উইথ সলিউশন, এবং এটা কিন্তু মানে পরীক্ষায় আসার মতো একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এটা যদি খুব ভালো মতো না লিখতে পারে তাহলে কি মানে দেখা গেলো যে পড়ানো প্রবলেম, বইয়ে থাকা প্রবলেম, পরীক্ষায় আসলে তারপরে পারলাম না, তো এটার মতো কষ্ট করার জিনিস হবে তাহলে কখনো, তো এই জিনিসটা আমাদের পরীক্ষা আসলে কিন্তু পারতে হবে, তাই না, ঠিক আছে। জি স্যার। ওকে, স্যার আজকে আর না। আজকে কি তোমরা খুব ক্লাস করেছো কি? জি স্যার। জি স্যার, সারাদিন ক্লাস আর ল্যাব ছিল। জাস্ট একটা খুবই মানে ইন্টারেস্টিং একটা জিনিস পড়াবো, জাস্ট সামান্য 2-1 মিনিট লাগবে, এটা পড়িয়ে আজকে শেষ করবো, ঠিক আছে। ওকে, ওকে জি স্যার। দেখো এখানে কি বলেছে, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, সেটা কি বলে, if f is continuous on a closed interval ab, হ্যাঁ,
কন্টিনিউয়াস হইতে হবে, কিন্তু এটা মনে মাথায় রাখতে হবে। And k is any arbitrary any number between f of a and f of b, then there is at least one number x in the interval ab such that f of x is equal to k. মানে আমার কথা বুঝতে পেরেছো? মানে ধরে নিলাম f একটা ফাংশন যেটা a b এর মধ্যে সব পয়েন্টেই কন্টিনিউয়াস। যদি এইরকম হয়, আর এখন f of a আমরা বের করতে পারি, f of b আমরা বের করতে পারি a আর b এর পয়েন্টের জন্য। এখন যদি কোনো একটা ভ্যালু আমরা পাই, ধরো f of c পেলাম, যেটা কিনা f of a আর f of b এর মধ্যে থাকে, ঠিক আছে? মানে f of c টা যদি f of a আর f of b এর মধ্যে থাকে, তাহলে মানে এটা গ্যারান্টি দেয় যে c টা a আর b এর মধ্যে থাকবে। f of c belongs to ধরো f of a, f of b, হ্যাঁ, তাহলে c belongs to মানে আমরা একটা c পাবোই such that আমাদের কি হয়, একটু কি বলা যায়, এখানে f of c টা না দিয়ে আর কই কে বললেই বেশি ভালো হয়। তাহলে আর কি যেটা হয়ে যাবে যে f of c is equal to k হবে আর কি। মানে আর কি কে ওই ফাংশনাল ভ্যালুটাই আর কি, এখানে ওই দুটো একরকম হয়ে যাচ্ছে বলে আমাকে আবার ওই কে দিয়ে রিপ্লেস করতে হলো আর কি, ঠিক আছে? মানে জিনিসটা এরকমই আর কি, যে ফাংশন যদি a আর b এর মধ্যে সব জায়গায় পয়েন্টেই কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, তাহলে আমাদের ওই ফাংশনাল ভ্যালু f of a আর f of b এর মধ্যে আমরা একটা ভ্যালু পাবো, ঠিক আছে? তাহলে মানে ওই a আর b এর মধ্যেও অ্যাটলিস্ট একটা ভ্যালু আমরা পাবো c, যার জন্য আর কি f of c টা ইজ ইকুয়াল টু k হবে। এটাকে আর কি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম বলা হচ্ছে, ঠিক আছে? দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট আবার কবে দেখা করতে পারবো সেটা আমরা নিজেরা ডিসকাস করে ঠিক করবো, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। Thank you, sir. থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। Alaikum.